আমি কত ঠকেছি এই ইন্ডাস্ট্রিতে এসে, কত মানুষ ভুল ভাল বলে আমাকে ঠকিয়েছে, কাজ করিয়েছে, টাকা দেয়নি, মানসিকতায় ঠকিয়েছে, কত রকম প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাব যে কত কত বাবা 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 কত নরক, তার যে কথাগুলো বেরিয়ে গেছে সেগুলো ভুলই, আমি মানছি ভুল, কিন্তু তবু আমি এটা বলছি ও মানুষ নয়, ওই কথাগুলো বলতে পারে না, ও ওই রকম টাইপের নয়, আর ওই ওরকম ব্যাপারই নয় যে আরবানা ফ্ল্যাটটা আপনি জানেন না ওটা যোগ্যতা থাকা, এইটা ও বলতে পারে না, এটা কিছু প্রবলেম হয়েছে ওর, আর এইটার জন্যই আমি মানুষটাকে চিনি বলি আমি বলছি যে ওটা বলতে পারে, যে তার জন্য আমি রাজনীতিতে চলে যাব, আমার ফেস ভ্যালুর জন্য আমি রাজনীতিতে চলে যাবো, আমি জানি না তাই, আমি কি জানি না আমি চলে গেলাম, আমাকে তো আমি যে কাজটা করছি আমাকে তো জানতে হবে ওই কাজটা, এটাই নাকি আমি শুধু হাসবো আর পেছন থেকে আমাকে বলে দেবে হ্যাঁ এটা এটা বলে দিন, হ্যাঁ ওটা বলুন এরপরে বলুন, আমি কি পুতুল? যদি তাই এখান থেকে দাঁড়িয়ে আমার সময়ের গোল্ডেন টাইম চলছিল সিনেমার, তো সেই 90s এর কথা বলছি, এখন সিনেমা কি সেভাবে হচ্ছে? তাই জন্য আমাকে পা ফেলতে হয়েছে নানা দিকে, আমার ছেলে আছে, মেয়ে আছে, আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ আছে, আমাদের বেঁচে থাকতে হয় একটা সুস্থ সুন্দরভাবে, সততার পথেই আমাদের যেতে গিয়ে রোজগার করতে হয়, তো সুতরাং শুধু যদি সিনেমা না হয়, আমি শিফট করেছি তো অনেক কারণে, এই জন্য হিসেবে আরো অনেক কিছু পাওয়ার ছিল আমার, যেটা আমি পারি করতে, আমার পাওয়ার ছিল, কিন্তু আমি জানি না যে এটা, আমি জানি না এটা কোন ড্রয়িং রুম টেবিল বৈঠক হয় যেখান থেকে দাঁড়িয়ে সবকিছু ফিক্সড হয়ে যায়। আমার সঙ্গে এই মুহূর্তে যে মানুষটি আছেন, তিনি যখন যেটা করেছেন মন দিয়ে করেছেন, ভালোবেসে করেছেন, সততার সঙ্গে করেছেন, সেটা কাজই হোক বা সম্পর্ক। কাজের ক্ষেত্রেও যখন যে মাধ্যমে তিনি করেছেন সেটাতেই পুরোপুরি নিজেকে সঁপে দিয়েছেন, আবার সম্পর্কের ক্ষেত্রেও তেমনটাই। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মৌমিতাদি। কাজের ক্ষেত্রে আপনারা সকলেই জানেন বড় পর্দা, যাত্রা, তারপরে ধারাবাহিক, যখন যেটা করেছেন সেটাতেই স্টিক থেকেছেন। এবং সম্পর্কের কথা কেন বললাম সেটা বলবো অবশ্যই, আগে বলো কেমন আছো? খুব ভালো আছি গো, ভীষণ ভালো আছি, আর যদি বা সবটা ভালো আছি বললে ভুল হবে, যখন একটু খারাপ থাকি ভালো থাকতে কিভাবে হয় শিখে গেছি। এই যে এই শেখাটা মমতাদি, এটা শিখতে তো অনেকটা সময় লেগেছে, বিশেষ করে আমাদের ইন্ডাস্ট্রিতে যে কোনো জায়গায় এই সময়ে ভীষণ আপস এন্ড ডাউনস প্রচন্ড, আজকে ভালো কালকেই খারাপ, সেখানে শিখতে হয় বোধহয় বাধ্য হয়ে। আজকে ভালো কালকে খারাপ কেন বলছো? এই মুহূর্তে একটা মানুষ বেঁচে আছে, ঠিক তার 10 মিনিট বাদে শুনবো যে উনি মারা গেছেন, এরকম তো আকছার হচ্ছে আমাদের জীবনেই, তো কত চেনা জানা বন্ধু বান্ধব মানুষগুলোর এরকম হয়েছে, তো সুতরাং হ্যাঁ সত্যি ভালো থাকতে হয়, কারণ এই মুহূর্তে খারাপ এই মুহূর্তে ভালো এইটা নিয়েই আমাদের জীবন, তো তাই যদি হয় তাহলে এই খারাপগুলো একটু, এই নেগেটিভ ব্যাপারগুলো একটু সরিয়ে রেখে আমরা একটু পজিটিভ হওয়ার চেষ্টা করি, কারণ আমরা যত আমাদের মধ্যে এই নেগেটিভিটি থাকবে না, আমরা ঠিক মতো কাজ করতে পারবো না, আর আমরা যদি ঠিকঠাক না হাসি আমাদের বাড়ির লোকগুলোকে হাসাতেও পারবো না, আমরা যদি সবসময় ভাবি যে তোমরা ভালো থাকো না কেন, তোমরা হাসো না কেন, তা আমি কি ওদের হাসিয়ে রাখতে পারছি? আগে আমাকে হাসতে জানতে হবে, আর তারপর আমি সেই হাসিটা ওদের মুখে আমি পাবো, তাই না? একদমই। এই যে তুমি বাস্তবের কথা বললে, কিন্তু পর্দায় তো তোমাকে আমরা নেতিবাচক চরিত্রে তুমি খুব ভালোবাসা পেয়েছো, পুরো বিপরীত। এইটা কিন্তু বেশ মানে ভালো লাগার, মানে বাস্তবে এত পজিটিভ একজন মানুষ দর্শকের কাছে নেগেটিভ মানুষ হিসেবে ভীষণ জনপ্রিয়। তুমি দেখো একটা জিনিস, আমার কথা ছেড়ে দিলাম, আমি তো ছোট মোটো একজন শিল্পী, তুমি বম্বেতে দেখো যত নেগেটিভ ক্যারেক্টার করেন যে যারা, তারা প্রাণ খোলা মানুষ, প্রাণকে আমরা দেখেছি তো ওরকম কি ক্যারেক্টার করেছেন উনি, যেভাবে ভিলেন করেছেন, হ্যাঁ দেখে ভয় পেতাম ছোটবেলায়, খেয়ে নিতাম তাড়াতাড়ি, আর আর উনি যেভাবে উনি বম্বের ফুটপাতের মানুষদের যেভাবে উনি দেখেছেন, গরিব মানুষদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, সেটা ভাবা যায় না, অনাথ শিশুদের পাশে উনি যেভাবে দাঁড়িয়েছেন কেউ ভাবতেও পারবে না। আমি তো একটা মানুষের কথা বললাম, কত মানুষ আছেন মানে আমাদের শিল্পী জগতে যারা এই নেগেটিভ ক্যারেক্টার করেন, তাদের মধ্যে কত, আমি হয়তো পুরোটাই নেগেটিভ ক্যারেক্টার যে করি তা না, আমি মিলিয়ে মিশিয়ে করি, আমার কাছে চরিত্রটাই প্রাধান্য পায় বেশি, সেটা নেগেটিভ পজিটিভ যেরকমই হোক, কিন্তু নেগেটিভ ক্যারেক্টার যারা করেছেন আমি দেখেছি তাদের মধ্যে পজিটিভিটি অনেক বেশি আমি দেখেছি।
এটা দেখে আমি ভীষণ অবাকই হয়েছে। সত্যি এটা বেশিরভাগ ক্ষেত্রে তাই দেখা যায়। কিন্তু এই যে তুমি যেটা শুরুতেই বললাম যে এক সময় বড় পর্দা টানা, তারপর যাত্রা, তারপর আবার ধারাবাহিক, এবং মানে এই যে মাধ্যম থেকে মাধ্যম শিফট করা, আহ একটা জায়গায় থেকে যাওয়া মানে আমি এই জায়গাটায় আছি, বেশ ভালো, আর আমি অন্য কোথাও কেন ট্রাই করবো, এটাই হয় মৌমিতাদি, সেফ খেলা। তুমি সেটা করোনি, মানে সেটা কেন, মানে চরিত্রের ক্ষেত্রেও তেমন দেখেছি। হ্যাঁ, চরিত্রের ক্ষেত্রেও তাই। আর আমি নানা রকম চরিত্রে কাজ করেছি। প্রথমটা আমার শুরু হয়েছিল তো হিরোইন হয়েই, ছবির হিরোইন দিয়েই আমার জীবনটা শুরু হয়েছিল। সেখানে আমার তো ভীষণ ভাগ্য ভালো যে আমি নানা রকম চরিত্রেতেও আমি কাজ করেছি ছবিতে। এটা সাধারণত সব শিল্পীর ভাগ্যে জোটে না, আমি পেয়ে গেছি, মানে এটা আমার কাছে বোনাস। এবং যখন ছবিতে কাজ করতে করতে একটা সময় দাঁড়িয়ে আমি তো অনেকগুলো যুগ দেখেছি, বুঝেছো, প্রায় 3-4টে যুগ দেখতে যাচ্ছি। এবার আমি যখন দেখছি কোথায় যেন আবার একটা টালবেটাল চলছে, তখন আমি ওই সময়টায় আমি দুরকম কাজ করতে শুরু করি। আমি কিছু সিরিয়ালও জয়েন করি এবং কিছু আমি যাত্রাতেও জয়েন করি। কিন্তু যাত্রাতে আমার একটা ওই কাজটা আমি করব বলেই যে আমি ভীষণ ভালোবেসে গেছি তা না, আমার যাত্রাতে ওই ক্যারেক্টারটা খুব ভালো লেগেছিল, কিন্তু যাত্রাকে আমি যাত্রা করে ভালোবেসে ফেললাম। যাত্রা যখন আমি করলাম যখন ওই 10,000-15,000 দর্শক যখন প্রিন্স অফ সাইলেন্টে আমার কাজ দেখছে, আর আমি আমার প্রাণটা ঢেলে, আমার শেষ রক্তবিন্দুটা ঢেলে যখন আমি ওই কাজটা দিচ্ছি, আমি সত্যি বলছি, আমার কোথায় গিয়ে মনে হচ্ছে এই যাত্রাকে আমি ভালোবেসে ফেললাম। আমি সিনেমাকে যেমন আমি ভালোবেসেছি, আমি যাত্রাকেও তেমন ভালোবেসে ফেলেছি। এর জন্য বোধহয় এখনো যাত্রার সঙ্গে রেখে দিয়েছো, একদম, মানে একদম। এরকম নয় যে একদম। ধারাবাহিকে ব্যস্ততার জন্য আমি যাত্রা। আমি একদম না, আমি মানে সিরিয়াল করে আমি যেভাবে যাত্রা করেছি, সেটা আমি কি বলবো, আমার যারা প্রোডাকশনে যারা কাজ করতে করতে আমাকে যারা দেখেছে যে আমি যাত্রা করতে করতে আমি ওদের সিরিয়ালে কাজ করছি, ওরা জাস্ট আমাকে বলে যে দিদি তুমি পারছো কি করে, দিদি তুমি করছো কি করে, রাত দিন দুটো জেগে। আমার শুধু ঘুম, শুধু একটুখানি সময়, ওই ওই জাস্ট জার্নিটা, মানে ওই 1 ঘন্টা আমি শুধু কলকাতা থেকে এই ঝিমোতে ঝিমোতে এই ঢুকলাম স্টুডিওতে, ব্যাস স্টুডিওতে আমার কল টাইম একটা সময়, কয়েকদিন আগে আমার কল টাইম ছিল রাত 2টো, 12টায় শেষ হয়েছে, রাত 2টো কল টাইম। হলদিয়া থেকে আমি এসছি, আমার সোহাগে আদরের প্রত্যেকটা লোক আমার দিকে শুধু তাকিয়ে রয়েছে যে আসছে কি করে, রাত 12টায় শেষ হয়েছে। কোথা থেকে পাও? এইটাই হচ্ছে আসল কথা বলেছো, এতক্ষণ বাদে এই এনার্জিটা আমাকে এই ওপরওয়ালা দিয়েছে বলে আমার মায়ের, বাবা মার, মানে বিশেষ করে মায়ের কথা বলবো, শরীরটা ভীষণ ফিট। মা ক্যান্সার পেশেন্ট, কেউ বলবে না দেখে এত ফিট মা, এখনো মানে মাকে দৌড়তে বললে মা দৌড়বে। সেইখান থেকে পেয়েছি, এবং ভগবান আমাকে একটা আশীর্বাদ দিয়েছেন যে আমি আমার কাজ এত স্পিডে আমি করতে পারি, আমি এত পরিশ্রম করতে পারি, স্পোর্টসম্যান স্পিডে করতে পারি, যে আমি অ্যাকচুয়ালি পরিশ্রম করতে আমি ভালোবাসি, এইটাই আসল কথা। সেই অযথা কেউ যদি ভর্তি পরিশ্রম দিয়ে দেয়, আমি করবো না চালে ডালে বেঁচে থাকতে। আমি জানি আমার ক্যারিয়ারের পরিশ্রম, এটা করলে আমার ভালো হবে, এটা আমি করতে ভালোবাসছি, এটা আমার পছন্দ হচ্ছে, রাত জাগা তাও ভালো। এই যে সে অ্যাক্টিং করছি, ওই জব স্যাটিসফ্যাকশনটা কোথায় আমি পেয়ে যাই, আর তখনই আমার স্পিড বাড়ে, এইটাই। মানে শুধু এনার্জি নয়, মনের জোরটাও, জেঠিমার কথা যেহেতু বললে, জেঠিমা তোমার সকলের ভীষণ মনের জোর, মনের জোর, মা তো মনের জোর, মা মানে কি বলবো, আর মার 3rd স্টেজ যখন যাচ্ছে মা, মাকে কে বলবে দেখে যে মা যে 3rd স্টেজ, মানে কেউ বলবে না, আজও এখনো বাড়িতে ক্যান্সার পেশেন্ট কেউ বলবে না, মার একটা নিয়মের মধ্যে থাকেন। একটা দিন দেখলাম না, আর সবাই আমরা একটু ঠান্ডা বর্ষাকাল পড়লে আমরা হাসি দিয়েছি না, মার ওসব নেই, ওষুধ একটাও খায় না। আমি বললাম তুমি সুগারের ওষুধ, প্রেশারের ওষুধ, ওই দুটো তো অন্তত খাও, আর কিছু না খাও। আমি সেটাও খাবো না, কিছু খায় না, কিছু না খেয়ে ফিট, বরং একদম। আমি মাকে দেখে বুঝেছি যে কি সাংঘাতিক একটা মানুষ, যদি নিয়মাবর্তিতার মধ্যে চলতে পারে, আর মনের যদি জোর থাকে, আসলে হচ্ছে মায়ের মনের জোর। আর ওখান থেকে আমি মায়ের থেকে আরো বেশি মনের জোর পেয়েছি, কারণ আমি যেভাবে রাতে না ঘুমিয়ে আমি দিনের পর দিন আমি খেটে কাজ করি, রাতে যাত্রা করছি, দিনে আমি শুটিং করছি, আমি এটা সিজন টাইমে আমার একদম আমি সিজন হয়ে গেছি একদম।
সেই ছাপটা তোমার মুখের মধ্যেও পড়ে না, তার কারণ বোধহয় এতটা ভালোবাসা দিয়ে করো বলে। একদম। কিন্তু একটা কথা আমি জিজ্ঞাসা করব যে এই যে এতটা দেওয়া ইন্ডাস্ট্রিকে, অবশ্যই অনেকটা পাও তার উল্টো দিক থেকে, অনেক সময় মানে অনেক সময় না, প্রচুর মানুষের প্রচুর অভিযোগ। তোমার কোনো অভিযোগ নেই? এতটা দেওয়া মানে জীবনের অনেকটা সময় দিয়ে দিলে, সেটা ভালোবেসে স্বেচ্ছায় অবশ্যই, কোনো অভিযোগ নেই মৌমিতা দি? অভিযোগ অভিযোগ কেন থাকবে? কারণ এটা তো আমার ভালোবাসার জায়গা, আমার ভালোবাসার প্রফেশন, যেখানে আমি ভালোবেসে এসেছি। মানুষের কত মানুষ আছে যে যে পয়সা আছে অথচ জব স্যাটিসফ্যাকশন নেই। সত্যি সেখানে আমার যদি আমার আমার যে এই যে কাজটা করছে, আমার যে দিনের শেষে রাত্রেবেলায় এসে একটু ঘুমিয়ে যে আমি ভাবলাম যে আহা আজকে কি কাজটা করলাম, এটাতেই আমার মন ভরে যায়। তাতে একটু পয়সা কম হলো একটু বেশি হলো তাতে আমার কিছু যায় আসে না। আমি পয়সাটাকে খুব একটা যে আমার পয়সাটা প্রয়োজন, অবশ্যই পয়সার জন্য আমি কাজ করি, আমি ভালোবাসি পয়সাকে, কিন্তু এটা নয় যে শান্তিটা সেখান থেকে দাঁড়িয়ে নষ্ট হয়ে গেল। আগে আমার কাছে শান্তি, আগে আজকে আমার কাছে কাজের ভালোবাসা, এবং তারপর পয়সা। পয়সা তো দরকারই জীবনে বেঁচে থাকতে গেলে। আর যদি বলো যে তুমি যে একটু আগে যেটা বলছিলে যে কোনো ক্ষোভ নেই, হ্যাঁ নিশ্চয়ই আছে। ইন্ডাস্ট্রির মানুষ যারা রয়েছেন, হ্যাঁ আমি যুগে যুগে দেখেছি চেঞ্জ হচ্ছে মানুষজন। আমি যখন বোঝে না সেকেন্ড ইনিংসে আসলাম, তখন আমি 7-8 বছর পর মাঝে কাজ করেছি, কিন্তু যখন ফুল ফর্মায় চলে এলাম তখন দেখলাম পুরোনো মানুষগুলোকে আর দেখতেই পাচ্ছি না। পুরোনো মানুষগুলো আর নেই, বয়স হয়ে গেছে, তারা বলছে আর কাজ নেই রে। বুঝলাম যে একটা যুগ শেষ হয়ে আরেকটা যুগ শুরু হয়েছে। তো ঠিক আছে, আমি জানি মানুষগুলো চেঞ্জ হয়েছে, কিন্তু আমি এটাও জানি যে আমি যে অভিনয় করছি রেগুলার এই 31 বছর ধরে, তো মানুষ তো জানি যে আমি কি করতে পারি আর কি করতে পারি না। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় চরিত্র হিসেবে আরো অনেক কিছু পাওয়ার ছিল আমার, যেটা আমি পারি করতে। আমার পাওয়ার ছিল, কিন্তু আমি জানি না যে এটা আমি জানি না এটা কোন ড্রয়িং রুম টেবিল বৈঠক হয় যেখান থেকে দাঁড়িয়ে সবকিছু ফিক্সড হয়ে যায়। সেখানে তুমি পৌঁছতে পারো না বা পৌঁছতে চাও না? না, আমি পৌঁছইও না, আমার পৌঁছানোর ইচ্ছে নেই। হ্যাঁ, তাহলে আমি অনেক তেল খরচা হয়ে যেত দোকানের। আমার কাজ দেখে মানুষ কাজ নেয়। হ্যাঁ, এরম না যে আমি একেবারে কখনো কাজ চাইনি কারোর কাছে। সেটা তো চাইতেই না না না, শোনো, ছোট বাচ্চা যদি না কাঁদে মা তখন কাউকে দুধ দেয় না। তখনই তো দুধ দেয় যে আরে আমার বাচ্চাটা কাঁদছে। তো আমি যখন ফাঁকা হয়ে যাই আর যখন আমি দেখি যে আমার যাত্রাটা শেষের পথে, তখন আমি জাস্ট একটা নক করে দিই, এই শোন শোন, যাত্রা শেষ হয়ে গেল কিন্তু আমি ফাঁকা হয়ে যাচ্ছি, বুঝেছিস? এই নকটা করে দিই আমি। কিন্তু আমাকে কাজ দাও বলে আমি চলে গেলাম, গিয়ে না আমি ওটা করিনি, আর ওটা করি না বলেই হয়তো অনেক জায়গা থেকে আমি হয়তো আমি পৌঁছতে পারিনি। বা সর্বশ্রেষ্ঠ তুমি দেখো না একটা জিনিস, এমন আমাদের এখানে কোনো শিল্পী নেই যে বলতে চাই না, তাও বলার মানে কথার পরিপ্রেক্ষিতে আসছে কথাটা, এই রাজনীতির দিকে আমাদের কটা মানুষ যায়নি সেটা বলো। হ্যাঁ যায়নি, এই কটা মানুষ যায়নি, কটা মানুষ যায়নি এই কথা বলো। তার মধ্যে আমিও একজন। পরিশ্রম করে আমি রয়েছি এবং আমি যাইনি। আমি গেলে হয়তো অনেক ভালো হতো, অনেক মানুষের সঙ্গে পরিচয় হতো, অনেক মানুষ হয়তো আমার অনেক বন্ধুত্ব হতো, আমাকে অনেক সময় দিতে হতো তাদের, কিন্তু অত সময় যে আমার নেই। আমি যে কাজটা পুরোপুরি সেটে আমার সময় চলে যায়, আমার যে যাত্রা তে আমার সময় চলে যায়, আমার দুটো প্রফেশন, একটা সিরিয়াল এদিকে যাত্রা, এবং তার সঙ্গে এই যে বড় যেটা সব থেকে বড় যেটা দুটো, ওই আমার একটা ছেলে আমার একটা মেয়ে, আমার ওদেরকে টাইম দেওয়া আমার কাছে সব থেকে বড়। সিরিয়াল যাত্রা থেকে ওই দুটো আমার কাছে সব থেকে বেশি। আমার পরিবারকে টাইম দিতে হয়, এবং কোয়ান্টিটি আমি বলছি না, কোয়ালিটি টাইম দিই। আমি যতক্ষণ থাকি, হয়তো কোনো জায়গায় ঘুরতে বেড়াতে গেলাম না, আমি হয়তো পারবো না গো বাবা সুইজারল্যান্ড প্যান্ট যেতে। আমার বাবা খুব মানে আমি খুব মধ্যবিত্ত জীবনযাপন করি, তো আমি হয়তো ওইসব পারবো না। কিন্তু আমি হয়তো মন্দারমণি ঘুরতে নিয়ে গেলাম বা পুরুলিয়ায় ঘুরতে নিয়ে গেলাম, কিন্তু হয়তো কোথাও ঘুরতে নিয়ে গেলাম না, আমরা কম্বলে এসিটা চালিয়ে কম্বলে দুজনে মিলে মেয়েকে জড়িয়ে ধরে ছেলেকে নিয়ে আমি শুয়ে থাকলাম। এটাই আমাদের কাছে অনেক স্বর্গ। এইটা সবচেয়ে দামি। আমি যা বুঝলাম কোনো প্রলোভনে কোনোদিন পা দেয়নি মৌমিতা দি। না, আমি পারবো না। এসছে নিশ্চয়ই প্রচুর। তো 31 বছর ধরে কাজ করছি, আসবে না? আমি যদি বলি এখানে সব ভালো, আমার কাছে কিচ্ছু প্রবলেম হয়নি, আমার কোনো প্রবলেমই আসেনি লাইফে, এটা যদি বলি আমি ভন্ডামো করবো না? কিন্তু না বলাটা কঠিন হয় না মৌমিতা দি? অনেকে তো বলেন যেখানে না বলা মানেই বাদ। তুমি কি করে ভাবলে যে আমি একেবারে প্রথম দিন থেকে ক্যালকুলেশনে চলছি আর সব জিতে এসছি? প্রথম দিন থেকে আমি যদি আমি যে
মানসিকতায় আজ এসছি বা কথা বলছি, আমার কি গলার জোরটা ছিল? আমি কত ঠকেছি এই ইন্ডাস্ট্রিতে এসে, কত মানুষ ভুল ভাল বলে আমাকে ঠকিয়েছে, কাজ করিয়েছে, টাকা দেয়নি, মানসিকতায় ঠকিয়েছে, কত রকম প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাব যে কত কত বাবা বাবা বাবা, কত নরক তার মধ্যে আছে। কিন্তু আমি একটা জিনিস মনে করেছি, ভগবান কোথায় যেন আমাকে একটা গাইড করেছেন, যে গাইডটা হচ্ছে আমি জানি যে এখানে কোথাও দু একজন একজন ভালো মানুষও আমাকে এই কথা বলেছে যে নোংরা এখানে ছড়িয়ে রয়েছে, কিন্তু নোংরামিতে যে যায় সে কিন্তু আর ইন্ডাস্ট্রিতে থাকতে পারে না। বাহ, তাই আমি একটা কথা দেখেছি যে একটা মাঠ ভর্তি গোবর পড়ে রয়েছে, আমাকে ওই মাঠটাকে পেরিয়ে ওই সুন্দর রাস্তাটায় যেতে হবে। তাহলে আমি দেখবো যে মাঠের কোন কোন জায়গাগুলোতে আমি পা দিয়ে 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 যেতে পারবো। তারপরেও আমার পায়ে একটু একটু গোবরও লেগেছে, কিন্তু লাগলেও আমি কিন্তু খুব সুন্দর ওয়েতে ওখানে বেরিয়ে গেছি। একদম, তাতে একটু সময়ও লেগেছে, চট করে যেতে পারোনি, অনেক মানসিক ভাবে অনেক বিধ্বস্ত হয়েছে, অনেকে বিশ্বাস করেছি আর ঠকে গেছি। সেটা যে কি কষ্টকর, সেটা মানে আমি তো বলবো সেটা 5 লাখ টাকা ক্ষতিগ্রস্ত হওয়ার থেকেও মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত সাংঘাতিক ব্যাপার। একদম, সেটা থেকে ফিরে আসা বড্ড কঠিন। খুব মুশকিল, খুব মুশকিল, বিশ্বাস করো। মানে একটা আর এইভাবেই তৈরি হয় কি জানো, এইভাবেই তৈরি হয় একটা মন, একটা সুন্দর মন। হ্যাঁ, আমার সেই মনটা, ভেতরের মনটা মৌমিতা আজও আছি, আজও সেই প্রথম স্কুলের পড়ার মৌমিতা চক্রবর্তী বা কলেজে পড়ার সময় যে মানসিকতার মৌমিতা, আজ এতগুলো দিন কাজ করার পরেও আমার সেই মানসিকতার মেয়েটা আজও আছি। কিন্তু আমি বাইরেটা না শামুকের খোল হয়ে গেছে আমার, বিশ্বাস করো। ভেতরের মৌমিতাটা একমাত্র পায় ছেলেটার মেয়েটা। ভেতর মৌমিতাকে দেখালেই তো তুমি ঠকবে, মানুষ সেটাকে ঠকিয়ে একদম আমার আর মানে আমি একটা মানে এমন হয়ে গেছি এখন, ওই বাইরে ফেলে রাখলে রোদে বৃষ্টিতে তোমার ঝড়ে বাদলে সুনামিতে ওই পাথর ওই সরি লোহাটার কিছু হবে না, ওটা যত অত্যাচার হবে ওর উপর তত ওটা শক্ত হতে থাকবে। আমিও সেরকম হয়ে গেছি। আমি তাই জন্য সত্যি কথা বলছি, বাড়ির ড্রয়ারে ইমোশনটাকে ঢুকিয়ে রেখে ওই যখন আমি গেটটায় ঢুকি, ইন্ডাস্ট্রির গেটটায়, আমি ওখান থেকে একদম অন্য একটা মানুষ হয়ে ঢুকি, কাজ করে বেরোই, যখন বাড়িতে যাই তখন ইমোশনটাকে পড়ে নি, পরে আমার ছেলে মেয়ে দুটোকে জড়াই। আমি সত্যি বলছি, আমার মানুষ চেনা হয়ে গেছে। দারুণ বললে মৌমিতাদি, দারুণ। কিন্তু এই যে এত এত কিছু সহ্য করেছো, সহ্য করে আজকে এই মৌমিতাদি, কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগলো তাও একটা যে পরিস্থিতি চলছে তাতে মানুষকে খারাপ যতটা বলা যায় আমরা দেখেছি। ভুল করলেও বলেন, অবশ্যই বলবেন, ভুল না করলেও বলেন। যে বলছে সে কে, সে 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 সব ঠিক ঠিক করছে, একদম হ্যাঁ? একদম ভগবান হয়ে গেছে। একদমই তাই। এত খারাপ লাগার মধ্যে আমি দেখলাম তোমার কাছে সম্পর্ক, তুমি যেটা বলছিলে ভীষণ দামি। তুমি রচনা বন্দ্যোপাধ্যায়, যাকে নিয়ে এই মুহূর্তে তোলপাড় সোশ্যাল মিডিয়া এবং ইন্ডাস্ট্রির মানুষেরাও, কেউই সাপোর্টে বলছে না, যে কথাটা বলেছেন অনেকেরই সত্যি আঘাত, অনেকেই আঘাত পেয়েছেন। কিন্তু আমি দেখলাম তুমি যেভাবে বুঝিয়ে কথাটা বললে এবং যেভাবে বন্ধুত্বের জায়গাটা রাখলে, সেটা বোধহয় সত্যি একটা উদাহরণ এই সময় দাঁড়িয়ে। দেখো, আমি আমি রচনার কাছে খুব একটা ভালো মেয়ে, আমি খুব তোর ভালো বন্ধু এটা হওয়ার জন্য আমি বলিনি। রচনার সঙ্গে আমার খুব বেশি যে দেখা হয় এখন তা নয়, কোনো লাভও নেই, কোনো লাভ নেই। কি লাভ আছে আজকের দিনে দাঁড়িয়ে রচনার কাছে আমি খুব ভালো বন্ধু তোর, তো কি আমাকে কি একটু মানে পয়সা দেবে ওর কাছ থেকে? তা তো দেবে না, আর আমার চাইও না। আর তো রচনা যেরকম বন্ধু আছে সেরকমই আমার বন্ধু থাকবে। কিন্তু ব্যাপারটা কি জানো, আমি তোমায় একটা কথা বলি, রচনার প্রথম জীবনটা থেকে আমি দেখেছি ওকে ওই রকম পরিশ্রম, ওরকম নিষ্ঠা নিয়ে কাজ করা, নিজের এই নিজের কাজটা করতে গেলে যে সাধনা দরকার, আমি শিখেছি কত ওর কাছ থেকে। আমি তো জানি, আমি যখন আমার প্রথম জীবনের শুরুতে, আমি তো মানে একটা ছেলে মানুষ ছিলাম পুরো, আমার যত বয়স না তার থেকে বেশি ছেলে মানুষ আমি ছিলাম। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি কত ভুল ভাল কথা বলতাম। আমার এই রচনা, বোম্বাদা, অভিষেক মানে মিঠুদা সব আমাকে দেখে হাসতো, বলে ও তুই পাগলি, তুই পাগলি, তুই পাগলি পুরো। এত মানে ওরা মানে বুঝে কথা বলতে জানতো। সেখানে রচনা কোন জায়গায় মাথাটা চলে গেছে, তবেই না এই ধরনের কথাগুলো মুখ থেকে বেরিয়েছে। যখন মানুষ সিস্টেম থেকে বেরিয়ে যায় না, মানুষ একটা সিস্টেমে থাকে, আছে সিস্টেমে, সিস্টেম থেকে মানুষটা বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে একটা
বড় একটা ভুল করে ফেলেছে অলরেডি, এবং ভুল করার পর সে বুঝতে পারছে এটাকে কি করে ঠিক করা যাবে, তখন তার মাথা খারাপ হয়ে গেছে। কারণ সে তো এরকম টাইপের বড় ভুল সে করেনি আগে কোনোদিন। ছোটখাটো ভুল বাড়িতে ভুল হতো, আমরাও করি, সবাই করে। এরকম মানে একটা কর্মজগতে একটা বড় রকম ভুল, রাজনৈতিক জায়গায় ওর যাওয়াটা, আমি তো মনে করি সব থেকে বড় ভুলটা হচ্ছে সেটাই। এই ভুলটা যখনই ও করেছে, তারপর থেকে একটার পর একটা টুকটুক টুকটুক করে ভুল করে গেছে। আমি তো বলছি করেছে। যে কথাগুলো হয়তো বলেছে, প্রেজেন্টেশন গুলো ঠিক হয়নি, ও বলতে গেছে আই লাভ ইউ, হয়ে গেছে আই হেট ইউ। এইগুলোর জন্য প্রবলেমটা হয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এমন একটা সময় যখন হচ্ছে ওর মাথা যখন একদম প্রচন্ড গরম, ও তখন মানুষের অনেক সময় হয়তো, আমরা তো মানুষ রে বাবা, আমাদের মধ্যে রাগ, লজ্জা, লোভ, খিদে আর রাগ এগুলো যদি না থাকে তাহলে কার মধ্যে থাকবে? থাকবে তো আমাদের মধ্যেই। হ্যাঁ, সেটা আমাকে দেখতে হবে সিচুয়েশনটা কি। এই সিচুয়েশনে আমি এটা করব না, আমি এই সিচুয়েশনটায় আমাকে চুপ থাকতে হবে। এই চুপ থাকাটা জানতে হবে আমাকে। আর আমি কোন জায়গায় কতটুকু কথা বলবো সেটাও জানতে হবে। রচনাকে বলার কিছু নেই যে ও কথা বলতে জানে না, আর কোথায় কতটুকু হাসতে হয় আর কোথায় মেপে কথা বলতে হয়। ওই A+B² ফর্মুলা আমার থেকে অনেক বেশি জানে, অনেকের থেকে অনেক বেশি জানে। গন্ডগোল হয়ে গেছে ওর মাথাটা কিছু ব্যাপারে, ওই গিয়ে এমন কিছু কথা বলে ফেলেছে, সেটা ভুল আমি মানছি, কিন্তু তার মানে এইরকম ভাবে ট্রোল হবে? বলে ফেলেছে, একটা মানুষ ভুল বলে ফেলেছে, আমি বুঝতে পারছি, আমি নিজে তো বুঝছি ও ভুল বলেছে। যে কথাটা বলেছে সেটা ওর চয়নে, শব্দ চয়নে, কতগুলো শব্দ নিয়ে একটা তো সেন্টেন্স তৈরি হয়, তো সেখান থেকে দাঁড়িয়ে কতগুলোকে উঠিয়ে নিয়ে মাঝখানের কতগুলোকে দিয়ে বলে দিয়েছে আর মানায় করে এমন কি বললো। আরে বাবা, আর মানাটা যখন হয়েছে, আসল কথা হচ্ছে ও যেটা বলতে চেয়েছে যে যার যোগ্যতা আছে তবেই না সততার পথে ওই আর বানাতে একটা ফ্ল্যাট সে কিনতে পারে। আমি চাইলেই ফাট করে গিয়ে কিনতে পারবো না। ওর যোগ্যতা আছে, কতগুলো স্টেটে গিয়ে কাজ করেছে ও, এবং কত দিন থেকে ও যে কাজ করছে, তার যে আজকে ও উড়িষ্যাতে ও মানে কি বলবো, ও এক নম্বর সুপারস্টার। ও সুপারস্টার, কত ছবি করেছে, পুজো করে ওখানে, ওকে পুজো করতো ওখানে। আমি নিজে গিয়ে দেখেছি ওই সময়টা, আমিও সিদ্ধান্তের সাথে যখন হিরোইনের কাজ করতে গেছি আমি দেখেছি ওখানে পুজো করে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি আমাকে একটা কথা বলো, সে কত কষ্টের টাকা, 10 বছর ধরে সে দিদি নাম্বার ওয়ান কত টাকা নিয়ে সে করছে। আমি তো দিদি নাম্বার ওয়ানে গিয়ে আমি বলেছি, আরে তোর আরবানা ফ্ল্যাট আর কত উঁচুতে তাকিয়ে দেখতে হবে রে। আমি নিজে দিদি নাম্বার ওয়ানে গিয়ে বলেছি যে তো আর কত উঁচুতে গিয়ে তাকাতে হবে রে, তোর ফ্ল্যাটটা আর আর কত উঁচুতে করবি, কত টাকা রোজগার করবি তুই। হ্যাঁ, আমি নিজে মজা করে করে বলেছি। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এটা সত্যি কথা, ওর যে রোজগারের বা ওর যে মানে এতদিনের পরিশ্রমের ফল হচ্ছে ওর এই ফ্ল্যাটটা। তো সেটা ও রাজনীতিতে আসার পরে রাজনীতির কোনো টাকার থেকে ওটা করেনি। তার আগে এইটা বলতে গিয়ে যে হ্যান ত্যান শুনুন, হ্যান ত্যান করুন, এইটা এরকম একটা গন্ডগোল হয়ে গেছে। মানুষ মাত্রই তো ভুল করে, বলতো? আমরা ভুল করি না? যারা এই ট্রোল গুলো করছেন তারা কি ভুল করেন না? করেন তো। কিন্তু একটা কথা মমিতা, ইন্ডাস্ট্রির সবাই যখন বিপক্ষে, তুমি তখন পক্ষে কথা বললে, এটা মনে হলো না যে আমি তাহলে তো বোধহয় আমাকে এক ঘরে করে দিতে পারে? মানে হয় না, আমি বলছি না সকলে এখনই বলছেন ঠিক করছেন, এটাও বলছি না, যে যেমন যার ইচ্ছে বলছেন, অনেকেই বলছেন না। তোমার মনে হলো না কেউ, অনেকেই বলেছেন যে এই ব্যাপারে কিছু বলবো না, আবার অনেকে বলছেন, তুমি সেখানে প্রথমবার যে পক্ষে বললে। না, আমি দেখো একটা তোমাকে কথা বলি, আমি এখন বারবারই একটা কথা বলছি যে রচনা যে কথাগুলো বলেছে, সেই সেন্টেন্স গুলো যেগুলো পৌঁছেছে মানুষের কাছে, ওর ভেতরে যেটা ছিল সেটা আমি বুঝেছি, কারণ আমি ওর খুব কাছের একটা মানুষ ছিলাম। কিন্তু আমি একটা কথা বলছি, যে কথাগুলো বেরিয়ে গেছে সেগুলো ভুলই, আমি মানছি ভুল, কিন্তু তবু আমি এটা বলছি ওর মানুষ নয়, ওই কথাগুলো বলতে পারে না, ও ওই রকম টাইপের নয়। আর ওই ওরকম ব্যাপারই নয় যে আরবানা ফ্ল্যাটটা আপনি জানেন না ওটার যোগ্যতা থাকা, এইটা ও বলতে পারে না। এটা কিছু প্রবলেম হয়েছে ওর, আর এইটার জন্যই আমি মানুষটাকে চিনি বলি আমি বলছি যে ওটা বলতে পারে না। আর শোনো একটা কথা বলি, সমস্ত মানুষ গা ভাসিয়ে দিয়ে যদি এক জায়গায় দৌড়ায়, আমি যদি মনে করি যে ওটা ভুল, তাহলে আমাকে ওকে যেতে হবে ওখানে, আমি অন্যদিকেই যাব। যখন গা ভাসিয়ে দিয়ে সবাই যখন রাজনীতিতে যাচ্ছে, তুমি কি মনে করো আমার কাছে এই অফারটি আসেনি? তা আমি তো মনে করেছি যেখান থেকে যে অফারটা এসছে ওই অঞ্চলটা একদম ভেসে যাবে আমি যদি ওখানে যদি কিছু করি, কারণ আমি রাজনীতির কিছু বুঝি না।
কিন্তু এই রাজনীতি এসে শিল্পীদের সম্মানটা নষ্ট করে দিয়ে গেল, এটা তো মানে মৌমিতা দি একজন শিল্পী হয়ে এটা দেখো, আমরা শিল্পী, যেটা জানি সেটাই করা ভালো, আর যেটা জানি না সেটা করা উচিত না। অভিনয়টা করতে পারি না, না এখনো শিখে যাচ্ছি, একেবারে বড় অভিনেত্রী হয়ে গেছি বলবো না, প্রতিদিন শিখছি, কালকেও শিখবো, পরশুও শিখবো, যেদিনকে আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব সেদিনকেও আমি এক টুকরো জিনিস শিখে যেতে চাই। তো সুতরাং প্রতিদিন শিখছি। আমাদের না, আমাদের মানুষকে মনোরঞ্জন করা, এটাই মনে হয় আমাদের করা উচিত। আমরা শিল্পীরা আমরা জন্মেছি আমাদের মানুষদের জন্য, তাদেরকে মনোরঞ্জন করার জন্য। তাই তো দুর্গাপুজোর সময় আমরা শো করতে যাই, হাজার হাজার লোক দেখছে পরিবার নিয়ে, আর আমরা পরিবার ছেড়ে, ছোট বাচ্চা ছেড়ে আমরা ওদেরকে মনোরঞ্জন করছি। কেন? আমরা মনোরঞ্জন করার জন্যই। কিন্তু এটা নয় যে তার জন্য আমি রাজনীতিতে চলে যাব, আমার ফেস ভ্যালুর জন্য আমি রাজনীতিতে চলে যাবো, আমি জানি না তাই আমি কি জানি না, আমি চলে গেলাম। আমাকে তো, আমি যে কাজটা করছি আমাকে তো জানতে হবে ওই কাজটা, এটাই নাকি আমি শুধু হাসবো আর পেছন থেকে আমাকে বলে দেবে হ্যাঁ এটা এটা বলে দিন, হ্যাঁ ওটা বলুন, এরপরে বলুন। আমি কি পুতুল? যদি তাই হতাম তাহলে আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার স্বাধীনতার কাজ করতে এসেছি কেন? আমি তো তাহলে চাকরি করতে যেতে পারতাম গোলাম হয়ে। সরি, এটা বলা হয়তো উচিত না, কারণ যারা চাকরি করছেন তাদেরকে আমি রেসপেক্ট করি, এবং সব থেকে বড় কথা আমার বাবাও চাকরি করে আমাকে মানুষ করেছেন। যারা চাকরি করেন তাদের একটা বাধ্যবাধকতা থাকে, দায়িত্ব, তার কারোর অধীনে থাকতে কারোর হয়। অধীনে থাকতে হয় ভাই। এটাই বোঝাতে 10টা চেয়েছি। 5টা ডিউটি থাকে, ঠিক। চাইলেই 2টোর সময় টাটা বাই বাই বলে বেরোনো যায় না। যেটা আমি বেরোতে পারি, কাউ ডিরেক্টরকে বলেছে আমার একটা ছোট্ট কাজ আছে ব্যাংকে, আমি একটু আসবো গো, আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আয়, চলে আয়। আমি পারি, এটা অফিসে পারে না গভর্নমেন্ট সার্ভিস জবে। আমি এটা বলতে চাইছি, কিন্তু আবার এটা নিয়ে আবার যা বলবেন তাতেই ভয়। কিন্তু আজকে মৌমিতা দি থ্যাংক ইউ, মানে এত সুন্দর এত গুরুত্বপূর্ণ কিছু কথা বললে তুমি এই সময়ে দাঁড়িয়ে। সকলের ক্ষেত্রেই শুধু খারাপ ক্ষোভ এগুলো তো শুনছি, ভালো লাগে না। তুমি খুব হ্যাঁ ভালোই ভালো হোক সবটাই না বলো? ভালোটা ভালো নিয়েই থাকো না। আর সত্যি বলছি, বিশ্বাস করো, মানুষ যেভাবে চলে যাচ্ছে, মানুষের যেভাবে মানে কিরকম যেন জীবনযাত্রা গুলো হয়ে গেছে, বড় মেকি হয়ে গেছে, তার মধ্যে আমরা একটু আনন্দে থাকি না, একটু ভালো থাকি না, আমাদের একটু ভালোভাবে বাঁচি না। আমাদের যে নেক্সট আমাদের জেনারেশন, পরবর্তী প্রজন্মদের আমরা একটু ভালো কিছু পৌঁছে দেই না, ওরাও কি ভালো থাকে? সারাক্ষণ আমরা যদি এরকম ট্রোল করে যাই মানুষের সম্বন্ধে, ওরা তো ওই নিয়েই মানুষ হয়। একটু ভালো, একটু আনন্দে আমরা থাকি না। যেটা মানে আমার আমার একটাই কথা, যে আমরা একটা কথা শুধু বলবো, মানুষকে না ক্ষমা করতে জানতে হয়, মানুষকে ক্ষমা করতে হয়, তবেই কেউ আমাকে ক্ষমা করবে। একদম একদম ক্ষমা করতে শেখো, এটা আমিও মানে আমিও প্র্যাকটিস করছি নিজেও আসলে জীবনে ভীষণ ভাবে। সবসময় তাই পারি, বড় বড় কথা তো আমিও বলে দিচ্ছি, কিন্তু অনেক সময় এরকম হয়েছি যে রাগ করেছি, ঝগড়া করেছি, আমি তাণ্ডব করেছি, অনেক কিছুই করেছি। কিন্তু যত বয়স বাড়ছে না, যত অভিজ্ঞতা, বা বয়স না অভিজ্ঞতা যত বাড়ছে না, তত বুঝতে পারছি একটু চুপ হয়ে যাওয়া ভালো। একদম একদম থ্যাংক ইউ মৌমিতা দি, থ্যাংক ইউ। খুব ভালো আজকে কথা হলো, অনেক দিনের আমাদের পেন্ডিং একটা ইন্টারভিউ, তুমি সময় দিলে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভীষণ মৌমিতা দি। কষ্ট করে, ভীষণ পরিশ্রম করে, সততার জায়গা থেকে দাঁড়িয়ে আজ তুমি এখানে এসছো, তবেই না অনেকে তো ডাকে, যাই না অনেক সময় সময়ের অভাবে, কিন্তু আমি আজকে ছুটে এসেছি। তুমি তোমার ব্যাকগ্রাউন্ডটা আমি জানি বলে, তুমি আরো অনেক বড় হও। তোমরাই তো ইন্সপিরেশন, এই যে মাথা উঁচু করে কিভাবে চলতে হয়, সব প্রলোভন কাটিয়ে, যেরকম বললে কোন জায়গায় পৌঁছতে হয়, সেই চেষ্টাই করছি। খুব ভালো থাকো মৌমিতা দি। আর সত্যি আমরাও সকলে ক্ষমা করতে শিখি, ভুল করছেন অবশ্যই বলবেন, কিন্তু একটু ক্ষমা করাও উচিত, তাই না? আর একজন মানুষকে আঘাত দিয়ে দিয়ে শেষ করে দেওয়া উচিত নয়। এইরকম হিট অফ দা মোমেন্টে কি হয়, আমি এর কথা বলছি না, আমি অন্য কথা বলছি। এরকম হিট অফ দা মোমেন্টে যখন মানুষ কিছু দিক নির্ণয় করতে পারে না, মানুষ ভুলভাল ডিসিশন নেয়। তাই জন্য সবসময় একটু এদিকে, যখনই কিছু একটা ভুলভাল ডিসিশন নিয়ে কেউ কিছু করে দিল, তখন কিন্তু তারপরে বললো না, একটা মানুষকে পাশে থাকুন আপনারা, একটা মানুষের সঙ্গে আপনারা বন্ধুত্ব করে তার কাছ থেকে জানার চেষ্টা করুন। কি এগুলো পরে বললে হবে না, এগুলো আগে বলতে হয়। কিন্তু ঠিক 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 মৌমিতা দি, থ্যাংক ইউ। শেষ করব, শেষে কি বলবে, সামনে কি কি আসতে চলেছে এবং দর্শকদের কি বলবে? আহ এখন আমাকে যেখান থেকে মানুষ সবাই চিনেছে সেটা হচ্ছে সিনেমা থেকে। কত সিনেমা করেছি যেগুলো আপনারা পাতা খুললে দেখতে পাবেন হয়তো, কত ছবিতে আমি আছি। তো সেগুলো যখন আমিও মাঝে মাঝে ভুলে যাই, জানেন তো, যখন টিভিতে মাঝে মাঝে গান টান দেখায় তখন মনে হয় আরে এই ছবিটা করেছি, তো কত ছবি করেছি। তারপর থেকে তো সিরিয়াল এবং যাত্রা করে বড় ভালোবাসা পাই। তো সামনাসামনি আমাদের
যোগাযোগটা হয়তো চোখের সঙ্গে চোখ রেখে আমাদের অভিনয়টা করি তো বড্ড ভালো লাগে। তাই সবাইকে বলছি, যদি আমার কোনো সময় যাত্রা শোনে না এসছে, আপনারা প্লিজ একটু কষ্ট করে দেখবেন। আর আমার সিরিয়াল ওটা তো ছাড়বো না, ওটা আমার একদম কি বলবো, এটা আমার নিজের বাড়ির রান্নাঘরের মতো হয়ে গেছে। তো সেই জন্য রান্নাঘর ছেড়ে কি আর গৃহবধূরা কোথাও যায়? ও রান্নাঘরে ঠিক আসে। তো সিনেমার প্রতি কি একটু অভিমান? সিনেমার প্রতি অভিমান না গো, সিনেমা এখন যেটা হচ্ছে সেই সিনেমাগুলোতে কিছু সিনেমা দেখা যাচ্ছে না বেশিক্ষণ। আমি তো সিনেমা দেখি, খারাপ সিনেমাও দেখি, জঘন্য সিনেমা যেটা যারা বলছে আমি সেই সিনেমাটা বেশি করে দেখতে চাই, কেন সিনেমাটা বাজে। হ্যাঁ, ভালো সিনেমাই দেখবো, তাহলে খারাপটা কিসের জন্য হচ্ছে? আমি খারাপ সিনেমা দেখি এবং চুপচাপ বসে দেখি, যখন অসহ্য লাগছে দেখতে পাচ্ছি না, সেটা আরো বেশি করে দেখি যে কেন এটা হচ্ছে। তাই জন্য আমি বলছি একটা কথা, আমি না ওরকম সিনেমা করতে পারবো না, কারণ আমি আমার জীবনে যে ছবিগুলো করেছি, সেটা বুম্বাদার জন্যই হোক, স্বপন সাহার জন্যই হোক, অনুপ সেনগুপ্তের জন্যই হোক, যার জন্যই হোক, আমি সেই ছবিতে ছিলাম একজন একটা প্যারালাল ক্যারেক্টারে। সেখান থেকে দাঁড়িয়ে ছবি সুপারহিট যখন হয়েছে, হ্যাঁ এবার যখন সুপার ডুপার হিট হয়েছে, তখন বিশেষ করে সেই সব ছবিতে কাজ করার একটা আলাদা ফ্লেভার পেয়েছি। তো তাই ওই খারাপ গল্পতে কাজ করতে ভালো লাগে না। আর ছবিতে কাজ করা মানে ভাই মনের তাগিদে কাজ করতে যাওয়া, পয়সার জন্য কাজ করবো না। তো সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি জানো তো, এখন সেই ছবিগুলো না কিছু আসলে আমার ভালো লাগে না। আর যদি কিছু কমার্শিয়াল ছবি আসে কিছু ভালো ক্যারেক্টার দেখলে আমি করি, হয়তো পুরোটা ভালো লাগছে না কিন্তু করি। পুরোটা ভালো লাগতে গেলে তাহলে ভাই ঘরে বসে থাকতে হবে, আঙুল চুষতে হবে, তাহলে এটা আমার ব্রেড অ্যান্ড বাটার। এখানে অনেক সময় ভালো না লাগলেও কাজ করতে হয়, কারণ আমি তাহলে অনেক টাকা নিয়ে ঘরে বসে থাকো, মাঝে মাঝে একটু শখের সিনেমা করে আসো, তা তো চলবে না। আমার তো এটা করেই খেতে হবে ভাই, রুজি রোজগার তো ভালো না লাগলেও করতে হয়। কিন্তু সত্যি বলছি সিনেমাটাকে একেবারে এখন পেশা হিসেবে নেওয়ার মতন জায়গায় নেই, রেগুলার হিসেবে কাজ হচ্ছে না, খুব কম কাজ হচ্ছে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার সময়ের গোল্ডেন টাইম চলছিল সিনেমার, তো সেই 90s এর কথা বলছি। এখন সিনেমা কি সেভাবে হচ্ছে? তাই জন্য আমাকে পা ফেলতে হয়েছে নানা দিকে। আমার ছেলে আছে, মেয়ে আছে, আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ আছে, আমাদের বেঁচে থাকতে হয় একটা সুস্থ সুন্দরভাবে, সততার পথেই আমাদের যেতে গিয়ে রোজগার করতে হয়। তো সুতরাং শুধু যদি সিনেমা না হয়, আমি শিফট করেছি তো অনেক কারণে এই জন্য। আর এখন যাদের কিছু কিছু ছবি হচ্ছে ভীষণ ভালো, মানে এত ভালো না, যেমন শিবুর, যেমন কৌশিক দা, এরা বড্ড মিষ্টি মানুষ, আমার প্রিয় মানুষ এরা। আর আমার দুঃখ আর আমাকে নিচ্ছে না কেন, এটা সত্যি কথা। আর আমার কাছে চাইলে কি আমি দিতে পারবো না? নিশ্চয়ই পারবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে হয়তো কৌশিক দাদাই আমার খুব ভালোবাসে, ভীষণ ভালোবাসে, দেখা হলেই আমার সাথে কথা বলে, গল্প করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে হয়তো কোনো কারণে হয়তো নিচ্ছে না, ভাবছে মমিতা বোধহয় এটা করতে পারবে না। হতেও তো পারে, সব পারবো তাই তো বললে হয় না যে আমি সব পারবো সব পারবো। হয়তো ওদের মনে হয়েছে, যেদিন মনে হবে আমি তো সেদিনকে আনন্দে চলে যাবো কাজটা করতে। একদম সেইভাবেই দেখা হোক। তুমি খুব ভালো থাকো, সুস্থ থাকো, কাজ পরিবার নিয়ে থাকো, এটুকুই বলবো। একদম। নমস্কার, খুব ভালো থাকবেন।